জি হায়দার ভাই, আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে ভারতের মাস্টার প্ল্যানের অংশ পুশ ইন। সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটা জিনিস খেয়াল করছেন, সেই 5 আগস্টের পর থেকেই কিন্তু ভারত সীমান্তে পুশিন করেই যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু 20 জন, 30 জন, 50 জন, 60 জন, 7 জন, 5 জন, এভাবে কিন্তু অব্যাহতভাবে ভারতের বাংলা ভাষাভাষী মানুষজনকে বাংলাদেশের ভিতরে পুশিন করে দিচ্ছে, ঢুকাই দিচ্ছে। সেখানে সরকার গঠনের সময় বা তার পরবর্তীতে বারবার বলা হয়েছে সীমান্তে কেউ পিঠ দেখাবেন না, চোখে চোখ রেখে কথা বলবেন, এই ধরনের নির্দেশনা বিজিবিকে দেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু এখন কি আমাদের বিজিবি বা আমরা কি সীমান্তে চোখে চোখ রেখে কথা বলতে পারছি না? কি অবস্থা সেখানকার? ভাই আসলে কথা ওইটাও না। সর্বপ্রথম কথা হচ্ছে যে ভারত, আমাদের পার্শ্ববর্তী ভারত, এটা বিশাল একটা দেশ, ইকোনমি তো আমাদের চেয়ে অনেক স্ট্রং। দেখেন আপনাকে এমনি একটা জিনিসও বুঝাই আমি। ফর এক্সাম্পল, এখন 1 ইউরো সমান বাংলাদেশে 148 টাকা পাওয়া যায় 1 ইউরো। আর 1 ইউরো সমান ভারতে পাওয়া যায় 110 রুপি। ইকোনমির অবস্থাটা বুঝেন তাহলে কোনটা হাই। আমাদের 1 টাকা, ভারতের 1 টাকা সমান আমাদের প্রায় 2 টাকার সমান। তো আমাদের দেশে আসলে অনেক গরিব লোক বর্ডার এলাকায় যায়, ওরা ওখানে থাকে, কাজ কাম করে, খায় দেয়। ওইরকম কিছু লোকের পুশিং করতেছে। আগে হইতো না, আগে এই পুশিংটা হইতো না, এখন হয়তো যেহেতু আপনারা ওনাদের সাথে লাগাইছেন যে আপনারা 7 সিস্টার খাইয়া দিবেন, ওই করবেন সেই করবেন, সেটা পুশিং হবে। আর যত বড় বর্ডার ভাই, এখানে আপনার এই পুশিং যদি ঠেকাইতে হয় তাহলে ওই যে হাতে হাত ধরে দাঁড়াইতে হবে বিজিবির। আমার দেশে এত পরিমাণ বিজিবি সেনাবাহিনী পুরাটা নাই যে হাতে হাত ধরে দাঁড়াইয়া থেকে এই জিনিস বন্ধ করতে পারবে। এটা সম্ভব না। একমাত্র কূটনীতিক ভাবে সম্ভব হইতে পারে, কূটনীতিক পন্থায়। আর না হইলে আরেকটা কাজ করতে পারে বাংলাদেশ ভাই। ওই যে 26 লক্ষ ভারতীয়ের কথা মনে আছে, আসিফ নজরুল স্যারের 26 লক্ষ ভারতীয়, ওদের সবাই ধরে পুশব্যাক করতে পারে। এবং ওই যে ওনারা বলতো না যে লক্ষ কোটি ভারতীয় প্রতি মাসে $10 বিলিয়ন হুন্ডিতে পাঠাইতে বাংলাদেশ থেকে ইনকাম করা, এগুলো সবগুলোর ওনারা পুশব্যাক করতে পারে, যেহেতু ওনারা জানে। কারণ আপনার পুশ ইনের কি আছে, আপনি ভারত যখন আমাদের এখানে কিছু লোক পাঠাইছে, তো আমরাও ভারতীয় লোক ধাক্কা দিয়া পাঠাই না কেন? কমন সেন্সের ব্যাপার না? ওরা পাঠাইতেছে, আমরাও তোমাদের যা আছে এগুলো ধরে ধরে পাঠাই দিই। এটা কেন করে না? নাকি এইটাও পাবলিককে বুঝাইতেছে যে শুধু পুশিন হচ্ছে, শুধু পুশিন হচ্ছে? কারণ আপনি দেখেন এই যে পুশিন নিয়ে আমি মনে হয় 3টা বা 4টা ভিডিও টোটাল দেখছি, 3-4টা ভিডিও। কিন্তু ওনাদের কথা মতো আমার তো মনে হয় এই পর্যন্ত মনে হয় 2 লাখের উপরে অলরেডি বাংলাদেশ ঢুকে গেছে। আর এটা আন্তর্জাতিক মিডিয়ায় হায়দার ভাই, সর্বশেষ এইমাত্র প্রথম আলোতে দেখলাম আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একটা বিবৃতি দিয়েছেন, সেটা হচ্ছে 90% দলের দাবি পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত কিনা প্রশ্ন জাগে। তিনি কিন্তু এটা বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির। আমি আপনাকে তো কিছুক্ষণ আগেই বললাম যে আস্তে আস্তে সবাই বলবে, একটু টাইম লাগবে। আমার তো মনে হয় বেশিরভাগ দলই ওনার এই বক্তব্যকে মানবে না। না, এনসিপি তো মেনে নিছে অলরেডি, এনসিপি তো অভ্যর্থনা জানাই দিছে। না, ওরা তো মেনে নিবে, মানে বক্তব্যটা তো ওদেরই হয়তো, বা জানি না, আমি যেটা শোনা যায় যে এনসিপিটা সরকারি দল। দেখেন জামাত, কিন্তু জামাত আর এনসিপি বলতেই ছিল যে এপ্রিলে নির্বাচন হলে তাদের কোনো সমস্যা নাই, খেয়াল আছে? না, জমাত সাপোর্ট দিয়ে দিয়েছে, এর মধ্যে জমাতের বিবৃতি পাওয়া গেছে যে জমাত কিন্তু ওনার এই বক্তব্যকে সাপোর্ট করে গেছে। ওইটাই বললাম আর কি। তো জামাত এনসিপি বলেই দিছে, বাকি আরো 2-4টা ইসলামিক দল বলবে। এখন হচ্ছে যে মূল বল এখনো বিএনপির কোর্টে, যে বিএনপি কি করবে সেটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় দল, তাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে যে ঝামেলাটা কোন দিকে মোড় নেয়। আপনি যত কিছুই বলি, মানুষ হয়তো বলতেছে যে মানে আগের সরকারই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল, যত যাই কিছু হবে,
এই মুহূর্তে আসলে মানুষ হাঁপায় উঠছে, মানুষের কাছে হচ্ছে যে কেউ আসুক, ইউনূস বাদে অন্য যে কোনো নির্বাচিত সরকার আসুক, সরকার একটা দরকার পাবলিকের, একজন কেউ আসুক। এখন সেটা দেখার কথা যে বিএনপির বল এখন বিএনপির কোর্টে, এখন বিএনপি কি করে। আর বিএনপি যদি এই চালটা যে বুঝে যে ঠিক আছে এপ্রিল মাসে যদি নির্বাচনটা হয়েও যায়, আমি আপনার ধরে নিলাম হবে এপ্রিলের 7 তারিখে 100% নির্বাচন হয়ে গেল ভাই, 8 তারিখে বিএনপি ক্ষমতায় গেল, এক্সাম্পল আপনাকে, 8 তারিখে বিএনপি ক্ষমতা নিল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব রেডি টেডি করতে আরো 10-12 দিন লাগবে ভাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি সব ঠিকঠাক করতে আরো 5-7 দিন লাগবে। তো এপ্রিল মাস পুরোটা চলে যাবে, হাতে থাকবে মে মাস, একটা মাস। এই এক মাসের ভিতরে এত বড় বাজেট বিএনপি প্রণয়ন করবে কোত্থেকে? জুনের 1 তারিখে তো বাজেট দিতে হবে বা 7 তারিখে বাজেট দিতে হবে। বিএনপি তো পেস্কি কলে পড়ে যাবে। মিনিমাম যদি জানুয়ারি মাসে এপ্রিলে ভোট হলে মেতে যদি সরকার গঠন করে, জুনেই তো বাজেট, তো যিনি অর্থমন্ত্রী হবেন উনি এই টাইমে বাজেট কিভাবে করবেন? কঠিন ব্যাপার। হ্যাঁ, সেটাই বলতে, সে তো মানে এগুলো সব আপনার দেখবেন আমাদের এই কথাটাও বিএনপির কোন না কোন নেতা বলবে বা কোন না কোন লোক বলবে এই বাজেটের কথাটাও, মানে বিশালটা প্যাচের ভিতরে ফালাইতেছে। এখন বল বিএনপির হাতে, বিএনপি যেভাবে লাথি দিবে সেভাবে। এবং আমি যেটা ধারণা করি বিএনপি যদি কালকেও যদি একটা ডাক দেয় যে ইউনূসের নামাও, বাংলাদেশের 99% লোক বিএনপির পেছনে দাঁড়াবে। মানুষ এখন আর আওয়ামী লীগ ইউনূসীয় শাসন এটারে কাফের শাসন বলতেছে। জি হায়দার ভাই, আমরা আজ আর বেশি দীর্ঘায়িত করব না, তবে সর্বশেষ ইউটিউবার সাব্বির তার বিষয়ে আপনার কি শেষ বক্তব্য একটু শুনতে চাই। সাব্বিরের বিষয়টা আমি আপনার চ্যানেলের মাধ্যমে এবং আপনার মাধ্যমে বলবো যে আমাদের সবাইকে আরেকটু সচেতন হওয়ার জন্য এবং প্রচুর পরিমাণে ওর মুক্তির দাবি করার জন্য, সে কি জীবিত না মৃত এইটা অন্তত দেশ এবং জাতিকে জানতে দেওয়া উচিত, তার পরিবারকে জানতে দেওয়া উচিত। আমরা জানতে চাই যে সাব্বির কি জীবিত না মৃত। আমরা কি সাব্বিরের জানাজা পড়বো নাকি সাব্বিরের জন্মদিন পালন করব, এইটা আমাদেরকে জানানো উচিত। এবং আমি আশা করব সরকার এই বিষয়ে দৃষ্টি দিবেন যে সাব্বির কোথায় এটা জানানো হোক। ধন্যবাদ আপনাদের সকলকে, আবারও সকলকে ঈদ মোবারক। জি হায়দার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাব্বিরের জন্য যে যেখান থেকে যার অবস্থান থেকে সাব্বিরের জন্য দোয়া করুন এবং সাব্বিরকে যেন জনসম্মুখে দেখানো হয় এবং তাকে যেন আদালতে তোলা হয়। যদি তার কোনো অপরাধ থাকে বিচার হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সে বেঁচে আছে কিনা আমরা জানতে চাই। সবাই আওয়াজ তুলুন। আজকের লাইভ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।